দেশের মেরিট ছিল বলে বিকাশ রঞ্জন বাবু জিতে গেছেন। যে সুতরাং ওনাকে বলছে যদি বলে নোবেল, আমি তাহলে বলছি ওনাকে পরপর দু বছর মানে নোবেল দেওয়া উচিত। সে নোবেল কি? দুর্নীতিশ্রী। দেখুন স্কুলগুলোর কি অবস্থা, অনেক স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে গেছে, ওনার কিছু যায় আসে না। তো স্কুল বন্ধ হয়ে গেছে আরো ভালো, কারণ কি ওনাকে আর মাইনে দিতে হবে না, তা বেঁচেই গেলেন, ভালো। এটাও চাচ্ছিলেন, তা তাই হলো। সুতরাং এটা একদম জলের মতো সত্য, ক্রিস্টাল ক্লিয়ার, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদম চিতায় তুলে দিয়েছে এই সরকার তথা মাননীয় মমতা ব্যানার্জি। সুতরাং এটা দেখেছে দুর্নীতি করে অনেককে প্রবেশ করানো হয়েছে, আরো অনেককে পিছনে পড়ে আছে, তাহলে তারা আন্দোলনে নেমেছে, তাহলে এদেরকে যে কোনো প্রকারে প্রবেশ করলেই তো আমার উঠে গেল। সেই জন্যেই ক্যাবিনেটে রাতারাতি দুর্নীতিগ্রস্ত ভাবে সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের সংবিধান মানে সাফ করে দিয়ে এই সুপার নিউমারি পোস্টটা ওখানে ক্রিয়েট করলো। স্যার, এই যে সম্মানের প্রসঙ্গ আসছে, তিনি রীতিমতন আমাদের যিনি প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকে তিনি সম্পূর্ণ নামেও ডাকলেন না, তিনি অন্য একটি নাম বললেন। শুধু তাই না, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দেওয়ার প্রসঙ্গ টেনে এনেছিলেন। তিনি পৃথিবীর অনেক বড় মাপের লয়ে তাকে নোবেল দেওয়া তিনি নিজে অ্যাপিল করবে। এগুলো কি তার মুখে শোভা পায়? দেখুন, অ্যাকচুয়ালি উনি তো নিজেকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো বলছে, যে কিছুদিন খেপিয়ে দিয়েছিল বিকাশ রঞ্জনের উপরে, কিন্তু তার পেশা হচ্ছে পেশা মানে যে কোনো কেস লড়া, ঠিক আছে। এবারে তিনি এই কেসটা নিয়ে লড়েছেন, হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে ভার্ডিক্ট গেছে, সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে ভার্ডিক্ট গেছে। সুতরাং যে কেউ যে কোনো কেস নিয়ে যেতে পারে, কেসের মেরিট ছিল বলে বিকাশ রঞ্জন বাবু জিতে গেছেন। যে সুতরাং ওনাকে বলছে যদি বলে নোবেল, আমি তাহলে বলছি ওনাকে পরপর দু বছর মানে নোবেল দেওয়া উচিত। সে নোবেল কি? দুর্নীতিশ্রী। নতুন ভাবে, কারণ ওখানে যতগুলো আছে কেমিস্ট্রি ফিজিক্স, তার উপরে শান্তি ফান্তি আছে, তো এই দুর্নীতিশ্রী নোবেলটা নেই। তা ওনাকে বিকাশ রঞ্জনকে যদি একবার দেওয়া হয়, হ্যাঁ, সত্যশ্রী, তাহলে ওনাকে দেওয়া উচিত হচ্ছে কে? মিথ্যাশ্রী অথবা দুর্নীতিশ্রী। তাহলে উনি এই দুবার নোবেলটা পাক। আমি অন্তত পক্ষে মনে করি রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ, রাজ্যের জেনারেশনটাকে একদম শেষ করে দিল। শিক্ষিত ছেলে মেয়ে, তাদের বয়স চলে গেছে, তারা এমএ এমএসসি বিএড করে ঘরে বসে আছে, জমি জায়গা বিক্রি করে বাবা মা তাদের বিএড করিয়েছে, আজকে তাদের প্রতি নজর নেই। কি অদ্ভুত ধরনের উনি প্রশাসনিক প্রধান, আমি ভেবেও পাচ্ছি না। আজকের দেখুন স্কুলগুলোর কি অবস্থা, অনেক স্কুল তো অলরেডি বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ হয়ে গেছে, ওনার কিছু যায় আসে না। তো স্কুল বন্ধ হয়ে গেছে আরো ভালো, কারণ কি ওনাকে আর মাইনে দিতে হবে না, তা বেঁচেই গেলেন, ভালো। এটাও চাচ্ছিলেন, তা তাই হলো। কিন্তু স্যার, এই যে স্কুল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন যে আপনাদের কোনো মানবিকতা নেই, আপনারা তো শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে করাপ্টেড করার চেষ্টা করছেন। শিক্ষা ব্যবস্থা করাপ্টেড করেছে কারা? দেখুন, হাস্যস্কর প্রশ্ন, এবং কি বলছে সেটা নিজেই জানেন না। আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন সম্মান করি, মাননীয় মোদীজিকে সম্মান করি নাগরিক হিসাবে। যে শিক্ষা ব্যবস্থাকে কারাপশনে নিয়ে গেছে শিক্ষা দপ্তর, যারা পরীক্ষা নিয়েছে, রেজাল্ট বার করেছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারাই তো হিসেব দিতে পারছে না কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য। তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, এটা প্রমাণিত হয়েছে, কোর্টে প্রমাণ হয়েছে। তাহলে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে কে? উনি করেছেন, এবং ওনার এই দপ্তরগুলো করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করেছে। সুতরাং এটা একদম জলের মতো সত্য, ক্রিস্টাল ক্লিয়ার, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একদম চিতায় তুলে দিয়েছে এই সরকার তথা মাননীয় মমতা ব্যানার্জি। কিন্তু স্যার, তাহলে তিনি বারংবার সেই সিপিএম আমল টেনে আনছেন কেন? দেখুন, এমনি তো বলে যে সিপিএম শূন্য, তা শূন্যর কোনো তো মূল্য নেই। এদিকে বিজেপি ৭৭ থেকে ক্ষয়িষ্ণু, তাহলে এক শূন্য আর ক্ষয়িষ্ণু, তাদের নিয়ে আপনার অত রাগ কেন? আপনি তো অনেক বেশি ভোট পেয়েছেন, অনেক বেশি পাচ্ছেন ভোট, তাহলে আপনি ওদের দিকে রাগ কেন? রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। মিথ্যা দিয়ে, নোংরা কথা বলে প্রতিহিংসামূলক রাজনীতি কেন?
তারা উকিল, তারা এটা তাদের পেশা। উনিও তো একজন অ্যাডভোকেট। তাহলে একজন অ্যাডভোকেট হয়ে আরেকজন অ্যাডভোকেটকে কি করে বলে এরকম খারাপ কথা বলতে পারেন? দুষ্টু লোক বলতে পারেন কোনোদিনই? সুতরাং এটা ওনার যা হোক একটা বলতে হবে, মানে কিছু তো বলার নেই ওনার। দুর্নীতি আপাতমস্তক দুর্নীতিকে ছেয়ে গেছে, সুতরাং আর তো কিছু বলার নেই। এবং 7 তারিখে যে তাদের ডেকেছে, তাদের নিয়ে বসবে, কি বলবে আমি জানি না। অ্যাকচুয়ালি টুপি পরানো তো খুব ভালো ওনার আছে, হ্যাবিট আছে। একবার টুপি পরিয়ে দিয়েছিল হাইকোর্টের রায়ের পরে, আবার ফের টুপির উপরে আরেকটা টুপি পরাবেন। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে 7 তারিখে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক, ঠিক তার পরের দিনই 8 তারিখ আমরা জানি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে শুনানি আছে। অলরেডি 26,000 চাকরি বাতিল। সুপার নিউমেরিক পোস্টে কি হবেন বলে আশা করছেন? দেখুন, প্রথম কথা, এর সঙ্গে যুক্ত ছিলাম আছি বলে সুপার নিউমেরি পোস্টটা কি আমি জানি। অনেকে যারা জানেন না তাদের সম্মান রেখেই বলছি, জানাটা উচিত, তবে বলা উচিত। স্কুল সার্ভিস কমিশনের রুলের মধ্যে কোথাও লেখা নেই সুপার নিউমারি পদে নিয়োগ, পদ ক্রিয়েট করে নেওয়া হবে। কি ওখানে আছে যদি সুপার নিউমারি পদ, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে। এখানে কি নিয়মে যেটা আছে সেটা সবাইকে জানা উচিত। এতদিন ধরে এর সঙ্গে আমি জড়িত আছি তো তাই বলছি। ধরুন জেনারেল ছেলে জেনারেল বাংলায়, ঠিক আছে, 11-12-তে 16টা সিট, সেই 16 নালা 16 নম্বরে 3 জনের নাম্বার একই হয়েছে। তাহলে নিতে হবে তো আমার 16টা সিট। তাহলে এমনি হয়ে যে 16, 17, 18 জন হয়ে গেছে, নিতে হবে 16টা সিট আমার। তাহলে কাকে রাখবো? তখনই স্কুল সার্ভিস কমিশন নিয়ম হচ্ছে যার বয়স বেশি সে থাকবে। আর যদি দেখা যায় দুজনের বয়স বাই চান্স একই হলো, তাহলে যে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে, নিজ সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছে, তাহলে সে প্রেফার্ড হবে। এটাই হচ্ছে নিয়ম। এখানে কোনো সুপার নিউমারি পদ নেই। সুতরাং এটা দেখেছে দুর্নীতি করে অনেককে প্রবেশ করানো হয়েছে, আরো অনেককে পিছনে পড়ে আছে, তাহলে তার আন্দোলনে নেমেছে, তাহলে এদেরকে যে কোনো প্রকারে প্রবেশ করলেই তো আমার উঠে গেল। সেই জন্যেই ক্যাবিনেটে রাতারাতি দুর্নীতিগ্রস্ত ভাবে সম্পূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের সংবিধান মানে সাফ করে দিয়ে এই সুপার নিউমারি পোস্টটা ওখানে ক্রিয়েট করলো। আর সেই জন্যেই যত বিপত্তি দেখা দিল। আপনি অবাক হয়ে যাবেন, সে হিয়ারিংটা আমি নিজে শুনেছি, সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে এই কেস 25,552 কেসে। তখনই রাজ্য সরকারের অ্যাডভোকেটকে জিজ্ঞেস করলেন প্রধান বিচারপতি, আমি নিজে শুনেছি, আপনি সুপার নিউমারি পদ তৈরি করেছেন কেন? বলছে হুজুর তৈরি করেছি, কিন্তু আমি তো কাউকে নিয়োগ দেইনি। অথচ কর্মশিক্ষা শারীরিক শিক্ষার অ্যাপয়েন্টমেন্ট হাতে পেয়ে গেছে তারা, তখনই স্টে পেয়ে গেছে। কিরকম ভাবে ওখানে বলছে হুজুর করেছি তো, কিন্তু আমি তো নিয়োগ দেইনি। আর সেইটার উপরে হবে 8 তারিখে। আপনি এবারে ভাবুন, অর্থাৎ প্রধান বিচারপতি আইনের দিক থেকে স্কুল সার্ভিস কমিশনের তথা রাজ্য সরকারের গলা কেটে দিয়েছে। এবারে বডিটা আছে, এই বডিটা হলো এই সুপার নিউমারি পোস্ট। গলা যখন কেটে দিয়েছে, বডিটা তো হাপিস হয়ে যাবে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী ঠিক এখনো দাবি করছেন যে তার হাতে এখনো নাকি 1 লাখ ভ্যাকেন্সি আছে, শুধুমাত্র এই কেসটার জন্য তিনি নিয়োগ দিতে পারছিলেন না। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আবার এটা সবচেয়ে ভালো প্রশ্ন করেছেন। শুনুন, একবার বলেছে হাতে 5 লাখ, শুনেছেন না শোনেননি? একবার বলেছে 3 লাখ, একবার আবার বলছে 1 লাখ। আচ্ছা, এবারে শিক্ষা দপ্তর সম্বন্ধে কিছু জ্ঞান আছে, আমি ওনাকে বলবো শিক্ষা দপ্তর সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী একটু পড়াশোনা করুন। একটু পড়াশোনা করলে তাহলে বুঝতে পারবেন। এতদিন এর সঙ্গে যুক্ত আছি তো। এটা হয় কি, প্রথম স্কুলগুলো তারা কোন স্কুলে কোন কাস্টের কতগুলো সিট সেটা ডিআই কে দেবে, ডিআই থেকে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন আসবে, হলো, তারপরে সেটা শিক্ষা দপ্তরে আসবে। তাহলে মোট পশ্চিমবঙ্গে ভূগোলের কটা, এসসি কটা, অমুক কটা, এইসব পুরো শূন্যপদ চলে আসলো। তারপরেই তো বুঝতে পারবে কতগুলো সিট। তা উনি মুখে বলে দিচ্ছেন এতগুলো সিট। অদ্ভুত ব্যাপার। আপনারা হাস্যস্কর নয় বলুন? আমি পুরো ঘটনাটা আপনাকে বলে বুঝিয়ে দিলাম। যারা জানেন না, এটা তাদেরকে সম্মান রেখে বলছি, তারা জানুন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সন্তানদের কেমন ভাবে বিপদগামী করছে সেটা আপনাদের জানা উচিত। আপনাদের সন্তানরা ঘরে বসে কাঁদছে, বয়স চলে যাচ্ছে,
আপনাদেরও নানা রকম রোগে শোকে আপনারা পড়ে আছেন, আপনার সন্তান চাকরি পেলে আপনার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবে, কিন্তু এই মুখ্যমন্ত্রীর জন্য আপনার সন্তানরা চাকরি হবে না, চাকরি পাবে না। এখন এই সুযোগ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে পরীক্ষা নিতেই হবে, সুতরাং পরীক্ষা নিতে বাধ্য, পরীক্ষা নিতে বাধ্য। আর এইটা উপযুক্ত ঝামা ঘষে দিল মুখে সুপ্রিম কোর্ট।